আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম কাট কনকোয়ারার্স 1.02 এর বায়োকেমিস্ট্রি ফার্স্ট লেকচারে। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ফুড নিউট্রিশন কার্ডটা। তো এই ফুড নিউট্রিশন কার্ড আমাদের রিটেন এবং ভাইভা দুইটা জায়গায় খুব ইম্পর্টেন্ট এবং অস্পিরও অনেকগুলো কোয়েশ্চেন এখান থেকে হয়ে থাকে। তো এটার গুরুত্ব মোটামুটি বেশ। তো আমরা এই কার্ডে ফার্স্ট ক্লাসে যে টপিকগুলো নিয়ে একটু পড়ালেখা করার চেষ্টা করব সেটা হলো বেসিক কম্পোনেন্ট অফ নিউট্রিয়েন্ট, ফুড, ডায়েট, ব্যালেন্স ডায়েট অ্যান্ড এসেনশিয়াল ডায়েটারি কম্পোনেন্ট। তো চলেন শুরু করা যাক। রবিস নাইন মাল্টিস ওকে, ফার্স্টে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো আমাদের নিউট্রিয়েন্ট কী জিনিস। আমাদের তাহলে আজকে ফার্স্ট টপিক নিউট্রিয়েন্ট কী জিনিস। ওকে, আমরা এটাকে একটু বাংলায় বোঝার চেষ্টা করি। বাংলায় নিউট্রিয়েন্ট বলা হচ্ছে এমন রাসায়নিক উপাদান যেটা আমাদের খাদ্যের মধ্যেই পাওয়া যাবে এবং সেটাতে শরীরের কয়েকটা জিনিস হবে। শরীরের নাম্বার 1 গ্রোথ হবে, নাম্বার 2 আমাদের যে ডেভেলপমেন্ট, ব্রেন বা অন্য কিছু ডেভেলপমেন্ট বলতেছেন সেই ডেভেলপমেন্ট, নাম্বার 3 এখান থেকে আমরা এনার্জি পাবো, অ্যান্ড এইখান থেকে স্ট্রাকচার, আমাদের যে বডি স্ট্রাকচার সেই স্ট্রাকচার রক্ষণাবেক্ষণের জন্য যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো দরকার সেই উপাদান পাবো। তার মানে আমাদের বডি স্ট্রাকচার গঠন করতেছে। ওকে, বডি স্ট্রাকচার গঠন করতেছে। ওকে, আচ্ছা ওয়েট টু, ওকে নেক্সট হলো, তা আমরা যদি এটাকে এবার ডেফিনেশন আকারে সব জিনিসের মনে রাখবেন, মেডিকেলে সব জিনিস একটু বেসিক দিয়ে মনে রাখার চেষ্টা করবেন, মানে একটু শর্ট করে নিজের মতো করে মনে রাখার চেষ্টা করবেন। তা না হলে এত হিউজ পড়া আসলে কাভার করে শেষ করা একটু কঠিন। তো নিজের মতো করে সব জিনিসপত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। যেমন নিউট্রিয়েন্ট বললাম, নিউট্রিয়েন্ট মনে রাখবেন খাবারের মধ্যে থাকে একটা উপাদান যেটা কি করবে, আমাদের গ্রোথ করবে, ডেভেলপমেন্টে সাহায্য করবে, আমাদের এনার্জি দিবে এবং বডি স্ট্রাকচার তৈরি করবে। আচ্ছা, যদি আপনি শুধু এবিসি বই দেখেন সেখানে বলা হয়েছে শুধু নিউট্রিয়েন্ট ইজ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ ফুড, যেটা কি করে নেসেসারি টু সাস্টেইন গ্রোথ অ্যান্ড নর্মাল ফাংশন। এটা বলছিল গ্রোথ আর নর্মাল ফাংশনের জন্য আমাদের এই নিউট্রিয়েন্টগুলো দরকার। বাট ওই ভাসুদিভান বা অন্যান্য যে বইগুলো আছে হার্পার লিপিনকট, সেই চারটা বই ঘেটে দেখলাম চারটা কথা লেখা আছে। একটা হলো গ্রোথ করবে, ডেভেলপমেন্ট করবে, এনার্জি দিবে, বডি স্ট্রাকচার মেনটেনের জন্য যে উপাদানগুলো লাগে সেগুলো প্রোভাইড করবে। ওকে, এখন আমরা যদি এই নিউট্রিয়েন্টের টাইপটা দেখতে চাই তাহলে আমরা কি দেখব, নিউট্রিয়েন্টের টাইপ। ওকে, এটা মেইনলি কয়েকটা ভাগে আপনি ভাগ করতে পারেন। কয়েকটা ভাগে ভাগ করার মধ্যে ফার্স্টে প্রথমেই কি নিউট্রিয়েন্ট খাদ্য উপাদান, তাহলে আমাদের ডেইলি তো আমাদের খাবার দাবার দরকার হচ্ছে, তাহলে ডেইলি রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখেন, তাহলে ডেইলি রিকোয়ারমেন্ট, আমরা যদি ডেইলি রিকোয়ারমেন্টের উপরে ভাগ করি তাহলে এটাকে আমরা ইনিশিয়ালি দুইটা ভাগে ভাগ করতে পারি। ইনিশিয়ালি কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে। একটা হলো আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আরেকটা হলো আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট। বলেন তো আপনারা এই ম্যাক্রো আর মাইক্রো আমরা কোথায় পড়ছি? হ্যাঁ, আমরা ক্লাস 9 যখন পড়তাম তখন উদ্ভিদের ম্যাক্রো উপাদান আর মাইক্রো উপাদান পড়ছিলাম। ওই যে মনে রাখতে হতো এমজিকে ক্যাফে ফর নাইট জবস। ওকে, আমাদের ওটা তো ছিল উদ্ভিদের ক্ষেত্রে, আবার মানুষের ক্ষেত্রেও আমাদের কিছু ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে আর মাইক্রো নিউট্রিয়েন্ট আছে। আচ্ছা, আমরা আসলে বাংলায় বোঝার চেষ্টা করি আগে। ম্যাক্রো নিউট্রিয়েন্ট, ম্যাক্রো মানে বেশি বা বড়, মানে যে জিনিসগুলো আমাদের বেশি বেশি দরকার হয়, আর মাইক্রো তুলনামূলক কম দরকার হয়। তাহলে যদি আমরা ডেফিনেশন এরকম দিতে যাই যে নিউট্রিয়েন্ট যেটা হলো বডির রিলেটিভলি লার্জ অ্যামাউন্টে লাগে, তাই না, যেটা আমাদের অনেক বেশি হলো ফুয়েল সার্ভ করে এনার্জির জন্য, সেটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর যেটা কম ফুয়েল সার্ভ করে এনার্জির জন্য সেটা মাইক্রোনিউট্রিয়েন্ট, এবং আমার বডির এটা হলো স্মল অ্যামাউন্টে লাগে। ওকে, এখন আমরা যদি দেখি এই দুইটার উদাহরণ, তাহলে সংজ্ঞা তো বোঝা গেল না ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট কি। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টে বলতে পারি নিউট্রিয়েন্ট দ্যাট বডি নিড রিলেটিভলি ইন লার্জ অ্যামাউন্ট। তাহলে শর্ত কি কি আমাদের এখানে, এটা রিলেটিভলি লার্জ অ্যামাউন্টে লাগবে। ওকে,
আর এটা হলো প্রোভাইড ফুয়েল, আমাদের প্রোভাইড করবে কি, প্রোভাইড মোর ফুয়েল ফর এনার্জি। ওকে, যেটা হলো লার্জ অ্যামাউন্টে লাগবে আমাদের এবং প্রোভাইড মোর ফুয়েল ফর এনার্জি। ওকে, তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে কী কথা, একই কথা, জাস্ট উল্টা, তাই না? তাহলে এটা আমাদের কীভাবে লাগবে, এটা আমাদের কতটুকু লাগবে, এটা আমাদের স্মল অ্যামাউন্টে লাগবে, আর এটা হলো লেস অ্যামাউন্টে আমাদের ফুয়েল প্রোভাইড করবে, সরি। ওকে, তাহলে এটা আমাদের কেমন লাগবে, স্মল অ্যামাউন্টে লাগবে আর প্রোভাইড করবে লেস ফুয়েল ফর এনার্জি। এখন সব কিছু আমি বলছি, নিজের মতো করে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমাদের কী কী থাকতে পারে, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমাদের যে জিনিসগুলো পড়বে আপনারা অবশ্যই পারেন। আমাদের এনার্জি সব থেকে বেশি কে দেয়, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং কি আছে, ফ্যাট, এবং কিছু কিছু আমাদের মিনারেল, যেগুলোকে আমরা বলতেছি ম্যাক্রো মিনারেলস। জাস্ট একটু মনে রাখার জন্য আর তাহলে আর মাইক্রোনিউট্রিয়েন্ট কী কী আমাদের বলতে পারি, এছাড়া যেগুলো আছে ভিটামিন, আমাদের অনেক দরকার হয়, তবে রিলেটিভলি ওর থেকে কম এনার্জি দেয় আমাদের। ওকে, এবং মাইক্রো মিনারেল। ওকে, তাহলে আমরা কি পাইলাম একটু রিক্যাপ করি। ডেইলি রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে নিউট্রিয়েন্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। আমার সাথে বলেন, একটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টটা আমাদের লাগে লার্জ অ্যামাউন্টে এবং মাইক্রোনিউট্রিয়েন্টটা লাগে স্মল অ্যামাউন্টে। মাইক্রো মানে ছোটো, তাহলে অল্প অ্যামাউন্টে লাগবে। এটা লেস এনার্জি প্রোভাইড করে, এটা মোর এনার্জি প্রোভাইড করে। এর উদাহরণ হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মাইক্রোমিনারেল। ম্যাক্রোমিনারেল কী কী, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ম্যাক্রোমিনারেল। আর মাইক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ হলো ভিটামিন এবং মাইক্রো মিনারেল। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, আসেন, এ তো আমরা ডেইলি রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে ভাগ করলাম। দ্বিতীয় যেই ব্যাপারটার উপর আমরা ভাগ করতে পারি ভিত্তি করে, সেটা হলো ডিসপেন্সিবিলিটি। এটা হলো আমাদের নিউট্রিশনাল টাইপ। দ্বিতীয়টা হলো আমাদের ডিসপেন্সিবিলিটির উপর ভিত্তি করে, ডিসপেন্সিবিলিটি। ওকে, এই ডিসপেন্সিবিলিটির উপর ভাগ করে আমরা নিউট্রিয়েন্টকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের এসেনশিয়াল এবং আরেকটা হলো নন এসেনশিয়াল। তাহলে বলেন তো ভাইয়াপুরা, এসেনশিয়াল কী জিনিস, নন এসেনশিয়াল কী জিনিস? আপনারা তো ফার্স্ট গ্রেড পড়ে আসছেন। বলেন তো, এসেনশিয়াল মানে যে এটা হলো আমাদের বডিতে সিনথেসিস হতে পারে না, বাইরে থেকে বাইরের সোর্স থেকে আমাদের এই উপাদানগুলোকে দিতে হয় বা উপাদানগুলোকে খাইতে হয়। আমাদের বডি এগুলো তৈরি করতে পারে না, এই জন্যে বাইরে থেকে নিতে হয়। এই এসেনশিয়াল কেন নাম রাখা হয়েছে আপনাদের বুঝতে হবে। কেন নাম রাখছে এসেনশিয়াল, নন এসেনশিয়াল? এসেনশিয়াল রাখছে এই কারণে যে এটা আমাদের বডিতে তৈরি হতে পারে না, বাইরে থেকে আমাদের ইনটেক করা লাগে। এবং নন এসেনশিয়াল যেগুলো হলো আমাদের বডিতে তৈরিও হতে পারে এবং বাইরে থেকে অল্প পরিমাণে ইনটেকও করা লাগতে পারে। ওকে, তো এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আর নন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, এইখান থেকে আমরা শুধু মনে রাখবো কেন এটাকে এসেনশিয়াল বলা হলো। তাহলে বলেন তো ভাই আপনারা, কেন এটাকে এসেনশিয়াল বলা হলো? এটাকে এসেনশিয়াল বলা হয়েছে তার কারণ আমাদের বডি এটা সিনথেসিস করতে পারে না। আমাদের বডি এটা সিনথেসিস করতে পারে না, নাম্বার 1। নাম্বার 2, এটা আমাদের ডেইলি রিকোয়ার্ড, অবশ্যই আমাদের এটা অবশ্যই লাগবে। অনেক কিছুই তো আছে আমাদের বডি তৈরি করতে পারে না, সেগুলো কি আমাদের দরকার হয়? সব কিছুই না, দরকার হয় না। যেগুলো দরকার হয় সেগুলো ডেইলি রিকোয়ারমেন্ট, ডেইলি রাখবে আমাদের। এবং এটা কি করতে হবে, আমাদের ডায়েটের মাধ্যমে সাপ্লাইড করতে হবে। তাহলে আমরা লিখতে পারি মাস্ট বি সাপ্লাইড উইথ ডায়েট। ওয়েট, ওকে। আর এর অপোজিট কথাবার্তা এইখানে বলে দিলেই হয়ে যাচ্ছে আমাদের, তাই তো? ওকে, অপোজিট কথাবার্তা কি আমাদের এইখানে
এইখানে ভুল করবেন না কিন্তু, সেটা হলো এইটা আমাদের বডিতে সিনথেসিস হয়, এইটা আমাদের অবশ্যই রিকোয়ার। এটা যে আমাদের রিকোয়ার না তা কিন্তু না। ওকে, এটা আমাদেরও দরকার হয়। তারপরে কি বলছে, মাস্ট বি সাপ্লাইড উইথ ডায়েট। এটা প্রেজেন্ট থাকতেই পারে, নাও থাকতে পারে, তবে এইটার প্রেজেন্স নট এসেনশিয়াল। এটা লিখতে পারি নট এসেনশিয়াল। ওকে, এখন আবারও সে একই কথা, আমাদের কি করতে হবে, উদাহরণ মনে রাখতে হবে। তাহলে এর উদাহরণ যদি আমরা মনে রাখতে চাই, তাহলে এর উদাহরণ হলো যে এসেনশিয়াল, এসেনশিয়াল যা যা আছে ফার্স্ট কার্ডে, এসেনশিয়াল যা যা পড়ে আসতেন সব কিছুর মধ্যে, তাহলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তারপরে কি বলতে পারি, এসেনশিয়াল আর কি আছে, ফ্যাটি অ্যাসিড, তারপরে আমাদের আছে যে ভিটামিন, মিনারেল, তারপরে ডায়েটারি ফাইবার। ওকে, ডায়েটারি ফাইবার, এই ডায়েটারি ফাইবার নিয়ে অনেক বড় আলোচনা আছে সামনে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা কি বললাম, ও সরি সরি, এইটা তো ওইটাই লিখে ফেলছি। ওকে, তাহলে আমরা কি বললাম, এসেনশিয়াল নিউট্রিয়েন্ট ডিসপেন্সিবিলিটির উপর ভিত্তি করে একটা এসেনশিয়াল, একটা নন এসেনশিয়াল। এসেনশিয়ালটা কি বলতেছি, এটা আমাদের বডি সিনথেসিস করতে পারে না, এটা অবশ্যই আমাদের দরকার এবং ডায়েটের মাধ্যমে এটা সাপ্লাই দিতে হবে। এবং এর উদাহরণ হলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল, ডায়েটারি ফাইবার। নন এসেনশিয়াল যেগুলো আছে, এই বাদে যা এবারে কি আছে আমাদের, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তারপরে নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ওকে, এগুলো হলো উদাহরণ। এটা ছিল আচ্ছা, আরেকটা ভাগও করা যায় ক্যালোরির উপর ভিত্তি করে, ক্যালোরিজেনিক, নন ক্যালোরিজেনিক। ওকে, যেমন ডায়েটারি ফাইবার বা রাফেস টাইপের যে জিনিসগুলো, ওইটা আমার নন ক্যালোরিজেনিক, আর নর্মালি আমরা যেগুলো খাই ওগুলো ক্যালোরিজেনিক। ওকে, এর উপর ভিত্তি করে একটা ভাগ করা যায়। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত কি পড়লাম, নিউট্রিয়েন্ট কী জিনিস। নিউট্রিয়েন্ট হলো আমাদের খাদ্যের একটা উপাদান, খাদ্যের মধ্যে থাকা উপাদান, যেটা হলো আমাদের গ্রোথ, ডেভেলপমেন্ট, এনার্জি, বডি স্ট্রাকচার, মানে বেসিক ফাংশন করতে হেল্প করে। তার মানে এটা হলো ফাংশনে হেল্প করে, বডির যে ফাংশনে হেল্প করবে। ওকে, এইটা হলো আমরা এবার ক্লাসিফাই করছি। ক্লাসিফিকেশনের মধ্যে ফার্স্টে বলছি ডেইলি রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে, একটা ছিল ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট ছিল লার্জ অ্যামাউন্টে, মাইক্রো স্মল অ্যামাউন্টে লাগতেছিল। এটার উদাহরণ ছিল ভিটামিন, মাইক্রো মিনারেল। আর এগুলোর উদাহরণ ছিল ম্যাক্রো নিউট্রিয়েন্টের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ম্যাক্রো মিনারেল। ওকে, আর ডিসপেন্সিবিলিটির উপর ভিত্তি করে দুই প্রকার করছি, এসেনশিয়াল, নন এসেনশিয়াল। এসেনশিয়ালের মধ্যে আবার বলছি সিনথেসিস হয় না আমাদের বডিতে, রিকোয়ারমেন্ট অবশ্যই দরকার আমাদের, এবং ডায়েটের মাধ্যমে সাপ্লাই দিতে হবে। এবং নন এসেনশিয়ালের মধ্যে আমরা যেটা বলছি সেটা হলো এটা বডিতে সিনথেসিস হতে পারে, এটা ডায়েটের মাধ্যমে যে দিতেই হবে নট নেসেসারি, এবং এটা আমাদের অবশ্যই রিকোয়ারমেন্ট। নন এসেনশিয়ালের মধ্যে ছিল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এবং এসেনশিয়ালের মধ্যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল অ্যান্ড ডায়েটারি ফাইবার। ক্যালোরির উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ক্যালোরিজেনিক আর একটা হলো নন ক্যালোরিজেনিক। ক্যালোরিজেনিক কী জিনিস, এই যে কার্বোহাইড্রেট, ভিটামিন, ফ্যাট, মিনারেল এইগুলা। আর নন ক্যালোরিজেনিক সেটা হলো আমাদের কে ডায়েটারি ফাইবার। ওকে, নেক্সট আচ্ছা, নেক্সটে আসি আমরা। নেক্সট আমাদের যে টপিকটা সেটা হলো, ওকে, সেটা হলো ফুড। সেই ব্যাপারটা হলো আমাদের ফুড। এখন আমাদের জানতে হবে ফুড কী জিনিস। ফুড হলো, মানে দেখো, ফুড আর নিউট্রিয়েন্ট দুইটার মধ্যে আলাদা, মানে ঝামেলা পাকানো যাবে না। নিউট্রিয়েন্ট হলো ফুডের একটা, মানে ফুডের মধ্যে থাকা উপাদান হলো নিউট্রিয়েন্ট। আর ফুড কি বলতেছে, ফুড আর দোজ কেমিক্যাল সাবস্টান্স হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল ইনজেস্ট, ডাইজেস্ট, অ্যাসিমিলেট, হুইচ প্রোভাইড নিউট্রিটিভ রিকোয়ারমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু মেনটেন দ্য গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। অনেক কথাবার্তা বলছে, একটু শর্ট করে দিই। এইটা হলো কেমিক্যাল সাবস্টান্স। ওকে, আমি বারবারই বলতেছি, তোমার নিজের মতো করে তোমার মনে রাখার চেষ্টা করতে হবে, নিজের মতো করে মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, এটা হলো কেমিক্যাল সাবস্টান্স। তাহলে ফুড কি, অবশ্যই কেমিক্যাল সাবস্টান্স। ওকে, ফুড হলো কেমিক্যাল সাবস্টান্সেস, যেটা কি করবে, একজন ইন্ডিভিজুয়াল কি করে, আচ্ছা একজন মানুষের কথাও চিন্তা করলাম, আচ্ছা মানুষের ছবি না আঁকি, ইন্ডিভিজুয়াল, একজন ইন্ডিভিজুয়াল এগুলার কি করবে, নাম্বার ওয়ান, এটাকে ইনজেস্ট করবে ফার্স্টে,
ওকে, তারপরে এটাকে ডাইজেস্ট করবে। ওকে, দেন এটাকে অ্যাসিমিলেট করবে এবং এটা থেকে আমরা কি পাবো, ইন্ডিভিজুয়াল ক্যান গেট প্রোভাইড এনার্জি পাবে। ওকে, এবং নিউট্রিটিভ যে রিকোয়ারমেন্ট এটা ফুলফিল হবে। তাহলে আরও বলতে পারি যে নিউট্রিটিভ রিকোয়ারমেন্ট ফিল আপ হবে। ওকে, তাহলে ফুড কি বললাম? ফুড বললাম কেমিক্যাল সাবস্টান্স, যেটা আমাদের কি করতে হবে, একজন ইন্ডিভিজুয়াল ইনজেস্ট করবে, তার শরীরে এটা ডাইজেস্ট হবে, আবার এগুলো অ্যাসিমিলেট হবে, এনার্জি প্রোভাইড করবে এবং নিউট্রিটিভ যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করবে। এটাই হলো ফুড। ওকে, ফুড নিয়ে আলোচনা এতটুকুই। এরপরে যে জিনিসটা সেটা হলো অনেক অনেক ফেমাস একটা কোশ্চেন। তুমি ভাইবা বোর্ডে যাওয়ার সাথেই তোমাকে জিজ্ঞেস করতে পারে, অথবা কয়েকটা কোশ্চেনের পরেই তোমাকে জিজ্ঞেস করতে পারে। সেই কোশ্চেনটা হলো প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড। ওকে, কোশ্চেনটা লিখি। এটা হলো প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড। এই কোশ্চেনটা খুব 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 গুরুত্বপূর্ণ, মানে তুমি যত স্টার দিতে পারবা তত স্টার দিতে পারো। তাহলে প্রক্সিমাল প্রিন্সিপাল অফ ফুড কি কি আছে সেইগুলো জানতে চাই আর কি। একটা হলো কার্বোহাইড্রেট, 2 নম্বরে বলবা প্রোটিন, 3 নম্বরে বলবা লিপিড, তারপরে পরপর যা আছে মিনারেল, তারপরে তোমরা বলবা ভিটামিন। ওকে, দেন বলবা ওয়াটার, অ্যান্ড লাস্ট অন বলবা ডায়েটারি ফাইবার। আগেই বলছি ডায়েটারি ফাইবার নিয়ে অনেক আলোচনা আছে ইনশাল্লাহ। তাহলে প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড কি কি আছে আমাদের? প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড এগুলো আছে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, মিনারেল, ভিটামিন, ওয়াটার এবং ডায়েটারি ফাইবার। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা যদি ফুডের কম্পোজিশন তুমি চিন্তা করো, ফুডের মধ্যে আসলে কি কি থাকে, তাহলে ফুডের যদি কম্পোজিশন তুমি চিন্তা করো তাহলে এইগুলাই তো পাবা, তাই না? যদি ফুডের কম্পোজিশন চিন্তা করো, এটা হলো প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড, অর্থাৎ এটা হলো কম্পোজিশন অফ ফুড। এটাকে তুমি বলতে পারো কেমিক্যাল কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন। ওকে, আচ্ছা, এখন তোমার একটা কাজ করতে হবে। এখন তোমার একটা ক্লাসিফিকেশন আছে ফুডের, এইটা তুমি চাইলে মুখস্থ করতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। আমি জাস্ট তোমাদের খুব দ্রুত বলে যাচ্ছি। একটা হলো ফুডের কিছু প্রিডমিনেন্ট ফাংশন আছে, ফাংশনের উপর ভিত্তি করে ফুডকে ভাগ করা হয়। তাহলে আমি বলি, যদি 1 নম্বর বলি প্রিডমিনেন্ট ফাংশন, প্রিডমিনেন্ট ফাংশনের উপর যদি ভিত্তি করো, প্রিডমিনেন্ট ফাংশনের উপর ভিত্তি করে তুমি ফুডকে ক্লাসিফাই করতে পারবা এভাবে। ওয়েট, ওকে, ফুডকে ক্লাসিফাই করতে পারবা নাম্বার 1, যেটা হলো এনার্জি গিভিং ফুড। কিছু আছে তোমার এনার্জি গিভিং ফুড, যেগুলা কি এগুলো জাস্ট তোমার মনে না রাখলেও হবে, চাইলে মনে রাখতে পারো। সুগার, তারপরে ফ্যাট, অয়েল, সিরিয়ালস। ওকে, 2 নম্বরে আমি বলতে পারি বডি বিল্ডিং ফুড। বডি বিল্ডিং ফুডের মধ্যে তুমি বলতে পারবা এই যে মিট, মানে প্রোটিন জাতীয় যে জিনিসপত্রগুলো, মিল্ক, লিভার, ফিশ, এগুলা। আরেকটা তুমি বলতে পারো একটা হলো প্রোটেক্টিভ ফুড। প্রোটেক্টিভ ফুড এর মধ্যে আমাদের আছে ভেজিটেবল, ফ্রুটস। ওকে, আরেকটা তুমি ক্লাসিফাই করতে পারবা, সেটা হলো আমাদের অ্যাকর্ডিং টু অরিজিন। অরিজিন উপরে ভিত্তি করে কি ক্লাসিফাই করতে পারি আমরা, বলো তো ভাইয়া পুরো? একটা হলো অ্যানিম্যাল, আরেকটা হলো কি
একটা অ্যানিমাল সোর্স আর একটা কি ভেজিটেবল সোর্স। এটা কি লিখে লাগবে আমার, বুঝতে পারতেছো না? অ্যানিমাল সোর্সের মধ্যে কি কি থাকে বলো তো? মিট, ফিশ, এই জিনিসপত্রগুলো। আর ভেজিটেবলের মধ্যে যত ভেজিটেবল আছে সব। ওকে। আর একটা তুমি ভাগ করতে পারো একইভাবে নিউট্রিয়েন্টের মতো ভিত্তি করে, সেটা হলো অ্যাকর্ডিং টু ক্যালোরি। অ্যাকর্ডিং টু তুমি ক্যালোরির উপর ভিত্তি করে ভাগ করতে পারো। ক্যালোরি ভ্যালু, ক্যালোরি ভ্যালু কিন্তু ভাগ করতে আমরা কি কি পারবো ক্যালোরি ভ্যালুর উপর ভাগ করতে? একটা হলো ক্যালোরিজেনিক, আর একটা হলো নন ক্যালোরিজেনিক। তাহলে ক্যালোরিজেনিক কি কি বলতে পারো তুমি? কার্বোহাইড্রেট, তারপরে বলতে পারবা ফ্যাট, তারপরে প্রোটিন। আর নন ক্যালোরিজেনিক কি? আমাদের ওয়াটার, ভিটামিন, মিনারেল। ওকে, নেক্সট। ওকে, এবার আমরা জাস্ট একবার রিক্যাপ করে নিই। ফুড কি কি বলছিলাম? ফুড হলো কেমিক্যাল সাবস্টান্স যেটার মধ্যে নিউট্রিয়েন্টগুলো থাকে, যেটা আমরা কি করবে, একজন ইন্ডিভিজুয়াল ইনজেস্ট করবে, তার শরীরে ডাইজেস্ট হবে, আবার অ্যাসিমিলেট হবে, এনার্জি দেবে, এবং যে নিউট্রিশনগুলো আমাদের দরকার সেগুলো প্রোভাইড করবে। প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড কী কী ছিল? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার, ডায়েরি ফাইবার। দেন আমরা ক্লাসিফাই করছি বা টাইপগুলো বলছি। ওকে, প্রিডমিনেন্ট ফাংশনের উপর ভিত্তি করে ফুড তিন রকম। একটা হলো এনার্জি দেয়, কিছু 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 ফুড আমাদের বডি বিল্ডে সাহায্য করে, কিছু কিছু ফুড প্রোটেকশনে সাহায্য করে। বডি বিল্ডে সাহায্য করে সুগার, ফ্যাট, এনার্জি গিভিংয়ে সুগার, ফ্যাট, বডি বিল্ডিংয়ে মিট, মিল্ক, এবং প্রোটেক্টিভ ফুড হলো ভেজিটেবল ফ্রুটস। অরিজিনের উপর ভিত্তি করে অ্যানিমাল সোর্স, ভেজিটেবল সোর্স। আর থার্ড যেটা বলছি, অ্যাকর্ডিং টু ক্যালোরি ভ্যালু, ক্যালোরিজেনিক, নন ক্যালোরিজেনিক। ওকে, নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা হলো আমরা যে এই ফুডটা পড়লাম। ওকে, এই ফুডটা আসলে আমাদের কি করে, কি কাজে আমাদের দরকার, বা ফুড দিয়ে আমাদের কি হবে, মানে মেন ফাংশনগুলো কী কী, সেটা হলো অলরেডি তোমাদের বলে ফেলছি। এটা কি করে, যদি ফাংশন অফ ফুড লিখতে যাই তাহলে ফাংশন অফ ফুড, ফাংশন অফ ফুড। ওকে, ফাংশন অফ ফুডের মধ্যে এক নম্বরে তুমি পাবা এটা কি করে, আমাদের সাপ্লাই দেয় এনার্জি। তাহলে ফার্স্ট পয়েন্ট কি, ফুড কি করে সাপ্লাই দেবে আমাদের এনার্জি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা হলো এটা কি করে, বডি গ্রোথে হেল্প করে, গ্রোথ অফ দ্য বডি। ওকে, নাম্বার থ্রি কি করবে, এটা এটা আমাদের রিপেয়ার করতে হেল্প করবে। ওকে, আমাদের ডেইলি ওয়্যার অ্যান্ড টেয়ার যেগুলো আছে সেগুলো রিপেয়ারে হেল্প করবে। তাহলে রিপেয়ার করবে কি কি আমাদের, রিপেয়ার ডেইলি ওয়্যার অ্যান্ড টেয়ার। ওকে, তারপরে এই যে ফাইবারগুলা, এই ফাইবারগুলা কি করবে, যে আমাদের স্টোমাক এবং আমাদের বাউল যেটা আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এটার এফিসিয়েন্ট ওয়ার্ক করতে হেল্প করবে, এর ওয়ার্কের এফিকেসি বাড়াবে। ওকে, তাহলে ফাইবার কি করবে, ফাইবারস হেল্প করবে কিসের জন্য, স্টোমাককে এবং আমাদের বাওয়েলকে, কিসের জন্য, ওয়ার্ক এফিসিয়েন্টলি। ওকে, আরেকটা কি বলতে পারি, যে আমাদের ভিটামিন এবং মিনারেলগুলো আছে, ভিটামিনস অ্যান্ড মিনারেল, এটা আমাদের কি হিসেবে কাজ করে, মেসেঞ্জার হিসেবে, সার্ভ অ্যাজ মেসেঞ্জার্স অ্যান্ড ক্যাটালিস্ট। ওকে, তাহলে এই ফুডের ফাংশন তোমরা মুখস্থ করে ফেলো। একটা হলো এটা আমাদের এনার্জি দিবে, এটা আমাদের গ্রোথে হেল্প করবে, রিপেয়ারে সাহায্য করবে। ফাইবারগুলো কি করে, স্টোমাক বা অন্যান্য ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলোর ওয়ার্ক ঠিকঠাকভাবে করতে হেল্প করবে। এবং ভিটামিন মিনারেল আমাদের দুইটা কাজ করে, মেসেঞ্জার হিসেবে কাজ করে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ওকে, হলো এনার্জি, গ্রোথ, রিপেয়ার, তারপরে বাওয়েলের ওয়ার্ক এফিসিয়েন্টলি করতে হেল্প করবে, ভিটামিন মিনারেল কী করবে, মেসেঞ্জার, ক্যাটালিস্ট। ওকে, এখন এখন সব সব কিছুতে মানুষ কী খোঁজে, লাভ খোঁজে। তো খাবার খেয়ে আমাদের লাভ কী, এটা অবশ্য আমরা বুঝি, খাবার খাইতে মানে খাবার খেয়ে যে লাভ হয় এটা বোঝে না এমন মানুষ খুব কম আছে। তবে এই খাবার খেয়ে আমরা যে এনার্জিটা পাচ্ছি, আমরা আগেই কি বললাম,
এইখান থেকে আমাদের কি আসতেছে দেখো, এইখান থেকে আমাদের একটা এনার্জি আসতেছে, এইখান থেকে আমাদের একটা এনার্জি আসতেছে। এই এনার্জিটা কিসে কিসে খরচ হয়, এই এনার্জি আসলে কিসে কিসে খরচ হয় সেই জিনিসটা যদি আমরা দেখতে চাই, সেটা হলো ধরো আমি এনার্জির কথা চিন্তা করলাম। ওকে, এনার্জির কথা চিন্তা করলাম, এই এনার্জি আমাদের কিসে কিসে হেল্প করতেছে। তোমরা আগেই পড়ে আসছো, কি পড়ে আসছো বলো তো? বিএমআর, বেজাল মেটাবলিক রেট। তোমরা এখানে এসে আরেকটা জিনিস জানবে, এটাকে সরি বিইই বলা হয়। বিই অর্থ কি? বেজাল এনার্জি এক্সপেন্ডিচার, এটাকে বলা হচ্ছে বেজাল এনার্জি এক্সপেন্ডিচার। ওকে, এটাকে বলা হচ্ছে বেজাল এনার্জি এক্সপেন্ডিচার। এই যে এটা কি পূর্ণ বিশ্রামরত অবস্থায় আমাদের শরীরে যে কাজগুলো হয়, সেই কাজ করতে যে শক্তি লাগে সেটাকে আমরা বিএমআর বলি। সেই কাজগুলো কি কি বলতো? যেমন হার্ট বিট করতেছে, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের শরীরে সব যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পগুলো চলতেছে, সেই পাম্পে এইখান থেকে ম্যামরা একটা কোশ্চেন খুব করে স্যার ম্যামরা, সেটা হলো এই বিএমআরে তোমার সবসময় একটা জায়গায় শক্তি লাগে, বলো তো সেই জায়গাটা কি? তখন তোমরা সুন্দর করে বলে দেবা, ম্যাম আমাদের শরীরে অলওয়েজ প্রতিটা সেলে কি আছে? সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প আছে, সেই পাম্প চালাইতে শক্তি লাগে আমাদের, সেইটা হলো বিএমআরে অনেক বেশি খরচ হয় বা সব থেকে বেশি খরচ হয় বিএমআরে। তারপরে আরেকটা জায়গায় আমাদের খরচ হয়, সেটা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। ওকে, একটু ভুল লিখে ফেললাম। স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, এই জিনিসটা তোমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়ানো হবে। স্পেসিফিক ডাইনামিক অ্যাকশনে হলো তোমাদের এইটা লাগে, আর হলো ডেইলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো করতে লাগে। ওকে, আর আর যদি তুমি ধরো এক্সারসাইজ করো, সেইখানে অবশ্যই অবশ্যই তোমার কি লাগবে? এনার্জি লাগবে। ওকে, নেক্সট এখন এইখান থেকে তোমার আরও কিছু কোশ্চেন করতে, আমরা অবশ্যই বিএমআর পড়বো, তারপরে তোমার একটু জানার জন্য যে বিএমআর আর কি কি কাজে আমাদের লাগতে পারে। চিন্তা করো, আমাদের সবসময় কি চলে? হার্ট চলে। এই যে আমাদের যে হার্টটা আছে, হার্টটা কি হয়? সবসময় বিট করতেই আছে। ওকে, হার্টটা হলো আমাদের অলওয়েজ বিট করতেছে, তাহলে আমাদের এই যে হার্ট বিট, এতে কি শক্তি লাগতেছে না? অবশ্যই লাগতেছে, হার্ট বিটে লাগতেছে, সোডিয়াম পটাশিয়াম পাম্পে লাগতেছে। ওকে, 3 নম্বরে যদি বলি, আমাদের অলওয়েজ কিডনি কাজ করতেছে, রেনাল ফাংশনে লাগতেছে। তারপরে আমাদের মাসেল টোন মাসেল টোন মেনটেন করতে লাগতেছে। এইটা মনে মনে রাখতে পারো যে 10% বিএমআর এখানে এইখান থেকে হিসাব করা হয়। ওকে, তারপরে সোডিয়াম পটাশিয়াম পাম্প তো বললাম। আরেকটা হলো আমাদের জিআইটি, জিআইটিতে খাবারগুলো পাস হচ্ছে সেখানে লাগতেছে। আমাদের নার্ভ ইম্পালসগুলো আছে, তাহলে নার্ভে লাগতেছে। আরেকটা হলো আমাদের ব্লাড ফ্লো হইতে তো শক্তি লাগতেছে, তাই না? ওকে, মোটামুটি এই সরি এই কয়েকটা জায়গায় আমাদের শক্তি লাগে। আর কোনোটা বাদ পড়ছে? হ্যাঁ, একটা বাদ পড়ছে, সেটা হলো আমাদের রেসপাইরেশনে। অলওয়েজ তো আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, রেসপাইরেশন। ওকে, তাহলে আমাদের শক্তি কোন কোন কাজে লাগতেছে? সোডিয়াম পটাশিয়াম, এটা হলো পূর্ণ বিশ্রামরত অবস্থায়, মানে এমনি যখন তুমি কাজ করো তখনও চলে, কিন্তু একবারে বিশ্রামরত অবস্থায় এই জিনিসগুলো আমাদের দরকার হয়, যেটাকে আমরা বিএমআর বলি। যেমন তোমার সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প চলতেছে, হার্টবিট করতেছে, রেনাল ফাংশন হচ্ছে, জিআইটি ফাংশন, মাসেল টোন মেইনটেইন হচ্ছে, নার্ভ ইম্পালস, ব্লাড ফ্লো, রেসপাইরেশন। ওকে, তারপরে যে জিনিসটা আমরা পড়বো এখন, সেটা হলো আমাদের ডায়েট। সেই টপিকটা হলো ডায়েট। ডায়েট কি জিনিস? ডায়েট মানে একবারে সোজা একটা টপিক, ডায়েট। ওকে, ডায়েট বলা হয়, এটা হলো একটা ডিজাইন ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ফুড, যেটা হলো একটা হেলদি পারসন অথবা একটা ডিজিজ পারসনের ক্ষেত্রে, একটা পার্টিকুলার হেলদি পারসন অথবা ডিজিজ পারসনের ক্ষেত্রে ক্যালকুলেট করা হয়। কি বললাম আবার বলি, এটা হলো একটা ডিজাইন ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ফুড অ্যাডাপ্টেড ফর আ পার্টিকুলার স্টেট অফ হেলথ অর ডিজিজ পারসন। তাহলে কি বলতেছি ভাইয়া, কি বলতেছে? এটা হলো একটা ডিজাইন, এসআই, ওকে, ডিজাইন অর প্রেসক্রাইবড, আজকে পেনের কানেকশন বারবার চলে যাচ্ছে।
ডিজাইন অর প্রেসক্রাইবড ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ফুড, যেটা কি অ্যাডাপ্টেড ফর আ পার্টিকুলার স্টেট of health or disease of an individual. ওকে, তাহলে ডায়েট কি জিনিস? এটা হলো ডিজাইন অর প্রেসক্রাইব ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ফুড, যেটা অ্যাডাপ্ট করা হয় কি জন্য? একটা পার্টিকুলার স্টেট অফ হেলথ পার্সনের ক্ষেত্রে অথবা ডিজিজ পার্সনের ক্ষেত্রে। যেমন ধরো আমরা বলতে পারি একটা ডায়াবেটিক পেশেন্ট, ডায়েট ফর, যেমন বলতে পারি ডায়েট ফর ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট। ওকে, এটা আমরা বলতে পারি। এখন যে আমরা যে ডায়েটটা বলছি, এই ডায়েটের কিছু অ্যাক্টিভ প্রিন্সিপাল আছে। অ্যাক্টিভ প্রিন্সিপাল অফ ডায়েট, এটা তোমরা চাইলে মনে রাখতে পারো, ভুলেও যেতে পারো, সমস্যা নেই, মনে রাখলে ভালো। অ্যাক্টিভ প্রিন্সিপাল অফ ডায়েট, ওকে, অ্যাক্টিভ প্রিন্সিপাল অফ ডায়েট। অ্যাক্টিভ প্রিন্সিপাল অফ ডায়েট, এইখান থেকে আমাদের যে জিনিসটা জানা লাগবে কি কি আছে। এর মধ্যে আছে নাম্বার 1 এনার্জি ভ্যালু, নাম্বার 2 কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, এগুলো আর কি, অ্যান্ড ওয়াটারও বলতে পারো। তারপরে এর আরেকটা আছে ডাইজেস্টিবিলিটি, তারপরে কুকিং, ডাইজেস্টিবিলিটি, কুকিং। 5 নম্বর হলো কস্ট, তারপরে হলো সাইকোলজিক ফ্যাক্টর, তারপরে এবং লাস্ট ওয়ান সেটা হলো মেন্টাল ফ্যাক্টর। ওকে, এটা হলো অ্যাক্টিভ প্রিন্সিপাল অফ ডায়েট। ওকে, নেক্সট আমাদের যে টপিকটা সেটা হলো আমাদের ডায়েটের সাথে একটা জিনিস খুব ধরে, সেটা হলো মানে এটা খুব গুরুত্বপূর্ণ, বোথ রিটেন অ্যান্ড ভাইবা, সেটা হলো ব্যালেন্স ডায়েট। সেটা আমাদের ব্যালেন্স ডায়েট। ওকে, ব্যালেন্স ডায়েটে কি বলা হচ্ছে? ডায়েটের সংজ্ঞার মতোই, তবে এইটা একটু মানে গোছালো। এটা এমনভাবে বলা হয় যে ডায়েট ইজ অন, ব্যালেন্স ডায়েট ইজ অন হুইচ কন্টেন্ট all the food constituent in proper proportion to meet the energy and nutritional requirement of the individual. তোমাদের অলওয়েজ বলছি, কি বলতেছি, নিজের মতো করে মনে রাখার চেষ্টা করবা, কারণ অনেক সংজ্ঞা এই কার্ডে, অনেকগুলো ডেফিনেশন তোমার মনে রাখা লাগবে। তাহলে বলছি ব্যালেন্স ডায়েট ইজ অন, যেটা কন্টেইন করে সব ফুড, অল টাইপ অফ ফুড, যেটা কন্টেইন করবে অল টাইপ অফ ফুড, যেটা প্রপার প্রপোর্শনে কি করবে, আমাদের মিট করবে এনার্জি ভ্যালু, এবং আরেকটা কি বললাম, নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। ওকে, তাহলে ব্যালেন্স ডায়েট কি বললাম? এটা হলো অল টাইপ অফ ফুড থাকবে প্রপার প্রপোর্শনে, এবং এটা মিট করবে ডেইলি এনার্জি ভ্যালু এবং যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট সেইটা। এখন তোমাদের এখান থেকে একটা জিনিস খুব মুখস্থ করতে হয়, সেটা হলো এই ব্যালেন্স ডায়েটের ক্রাইটেরিয়া। ওকে, ব্যালেন্স ডায়েটের ক্রাইটেরিয়া কোথায় আছে একটু দেখি। ব্যালেন্স ডায়েটের ক্রাইটেরিয়াগুলা, এই যে ব্যালেন্স ডায়েটের ক্রাইটেরিয়াগুলো এখানে লেখা আছে। ওকে, ব্যালেন্স ডায়েটে বলা হচ্ছে, দেখো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ প্রোটিন মাস্ট বি মিট। আচ্ছা, ফার্স্টে আমাদের প্রোটিনের রিকোয়ারমেন্ট মিট করতে বললো কেন বলো তো? আমাদের দেহে অধিকাংশ স্ট্রাকচারই প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। মাংসের কথা চিন্তা করো, মাসেলের কথা চিন্তা করো, সব মাসেল কী দিয়ে তৈরি?
অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন। ওকে, তারপরে কি বলছে, ডায়েট শুড কন্টেন্ট অল প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড। তোমরা ইতিমধ্যে প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুডগুলো জানো। ওকে, সেটা কি থাকবে, অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকবে এবং প্রপোর্শনেট অ্যামাউন্টে থাকবে। আর এই কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের রেশিও থাকবে তোমার 4:1:1। তার মানে তুমি যদি মানে কথার কথা 4টা ভাত খাও, একটা প্রোটিন খাওয়া, একটা হলো ফ্যাট খাওয়া। ওকে, তারপরে 1/3 অফ দ্য প্রোটিন অ্যান্ড ফ্যাট শুড কাম ফ্রম অ্যানিমাল সোর্স। তোমার অবশ্যই 1/3 প্রোটিন কোত্থেকে আসা লাগবে, অ্যানিমাল সোর্স থেকে আসা লাগবে। ওকে, শুড কন্টেন্ট সাফিসিয়েন্ট ভেজিটেবল ফুড। অনেকেই ভেজিটেবল খায় না, নন ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে কি ব্যালেন্স ডায়েট তৈরি করা পসিবল কখনো? না, পসিবল না। ওকে, ভিটামিন মিনারেলের যতটুকু দরকার ততটুকু থাকবে। শুড কন্টেন্ট সেলুলোজ টু প্রমোট পেরিস্টালসিস। তারপরে ইজিলি অ্যাভেলেবল। বলো তো সেলুলোজ পেরিস্টালসিস জন্য কেন বললো? দেখো, আমাদের শরীরে কি সেলুলেজ এনজাইম আছে? কোনো কিছু শেষে এজ মানে কি, ওইটাকে ভাঙবে সেই এনজাইম। এই সেলুলোজ তো আমাদের শরীরে শোষণ হয় না, অ্যাবজর্পশন হয় না, বা ডাইজেশনও হয় না, কারণ সেলুলেজ এনজাইম তো আমাদের নাই। তো ওইটা তো আলটিমেটলি আমাদের ফিসিসের সাথে বের হয়ে যাবে, তাই না? এই জন্য বললো যে আমাদের সেলুলোজটা পেরিস্টালসিসে হেল্প করবে, যেহেতু আমাদের এটা হলো অ্যাবজর্ব হবে না, সেহেতু আমাদের এটা রাফেজ হিসেবে কাজ করতে পারে। ওকে, অবশ্যই সব ফুডগুলো ইজিলি অ্যাভেলেবেল হইতে হবে। এমন কোনো ফুড ব্যালেন্স ডায়েটের মধ্যে রাখা যাবে না যে এটা একটা আনতে যেতে হচ্ছে উগান্ডায়, একটা আনতে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায়। নো। ওকে, শুড বি প্যালাটেবল, সাফিসিয়েন্ট টু স্যাটিসফাই টেস্ট অ্যান্ড অ্যাপেটাইট। এমন খাবার দেওয়া যাবে না যার কোনো টেস্ট নাই, ঠিক আছে? শুড বি ইজিলি ডাইজেস্টেবল, অ্যাবজর্বেবল, অ্যাসিমেবল। ওকে, অবশ্যই আমাদের ভালো করে পরিপাক হইতে হবে, আমাদের শোষণ হইতে হবে, আবার পুনরায় গঠন করতে পারবে, এরকম হইতে হবে। এইটা হলো আমাদের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা রিটেন প্লাস ভাইবা বোথের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। অনেকবার কোশ্চেন আসে, এটা আসবেই। মনে করো তোমার এই কাট পরীক্ষায় এটা আসবেই, এরকম একটা কোশ্চেন। তাহলে প্রিন্সিপাল ক্রাইটেরিয়া কি বলছি, অবশ্যই জাস্ট তোমার মতো করে মনে রাখবা যে প্রোটিন, অবশ্যই প্রোটিন যতটুকু দরকার ততটুকু থাকা লাগবে। অল প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড ঠিকঠাক অ্যামাউন্টে থাকা লাগবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের অনুপাত 4:1:1 থাকতে লাগবে। যে 1/3 অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট অবশ্যই অ্যানিম্যাল সোর্স থেকে আসা লাগবে। ভিটামিন মিনারেল যতটুকু লাগবে ততটুকু থাকা লাগবে। ইজিলি অ্যাভেলেবেল হইতে হবে, প্যালেটেবল হইতে হবে, অবশ্যই টেস্ট থাকতে হবে তার একটা, এবং ইজিলি ডাইজেস্টেবল, অ্যাবজর্বেবল হবে। ওকে, আচ্ছা, এরপরের যে টপিকটা সেটা হলো ফ্যাক্টর কনসিডার্ড হোয়াইল ফর্মুলেটিং এ ব্যালেন্স ডায়েট। এটা হলো সব মেডিকেল ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ না, কয়েকটা মেডিকেল ইউনিভার্সিটির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে, তাই বলে আমি পড়বো না? না, অবশ্যই পড়বো। কি কি আছে ফ্যাক্টর? এজ, ইয়ঙ্গার পারসন রিকোয়ার মোর দ্যান ওল্ডার অন, তো এমনি বোঝা যায়। সেক্স, মেলের ক্ষেত্রে তো অবশ্যই বেশি লাগবে। অকুপেশন, যারা বেশি কাজ করে তাদের ফুডের পরিমাণ বেশি লাগবে। আমাদের মতো যারা অলস, অলস বলতেছি না, মানে যারা সেডেন্টারি ওয়ার্কার, তারা হলো ইফোর্ট কম দেয় মাসেলের, তাদের শুধু ব্রেনটা কাজ করে বেশি, সেটা হলো লেস ফুড খাইলেও হবে। তারপরে ক্লাইমেট, এই দেখো এইটা একটা ইন্টারেস্টিং। শীতকালে বা কোল্ড ওয়েদারে বেশি খাবার খাওয়া লাগবে। কেন বেশি খাবার খাওয়া লাগবে? কারণ তখন আমাদের কি দরকার, গরম লাগা দরকার। সেই গরম লাগতে গেলে কি বেশি ডাইজেশন হওয়া দরকার। বেশি ডাইজেশন হওয়ার দরকার হলে বেশি খাবার খাওয়া দরকার। ওকে, তাহলে শীতকালে বেশি খাবার খাওয়া। ওকে, সোশিও ইকোনমিক কন্ডিশন। এখন তুমি একটা রিক্সা পোলার, যারা অবশ্যই ঢাকা রিক্সা পোলার না, তারা অনেক টাকা ইনকাম করে। আচ্ছা, ধরো রাঙামাটির একজন রিক্সা পোলার, রাঙামাটি বাদ দাও, ধরো যশোরের একজন রিক্সা পোলার, তার ব্যালেন্স ডায়েট ফর্মুলা যেরকম হবে, একজন ধরো সিঙ্গাপুরে থাকে, সিঙ্গাপুরে অনেক বড় একটা কোম্পানির মালিক, তার ব্যালেন্স ডায়েট কি একরকম হবে? অবশ্যই হবে না। সোশিয়াল ইকোনমিক কন্ডিশন তোমার ঠিক করে দেখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। কেন এটা বললাম? দেখো, একটা ড্রাগ, ঠিক আছে, একটা ড্রাগ মানে ওষুধ, ওষুধ ঔষধ ধরো 2 টাকা দামেরও একটা ওষুধ আছে, আবার 300 টাকা দামেরও একটা ওষুধ আছে। তুমি যখন ডাক্তার হবা, তোমার ওই রোগের কন্ডিশন দেখে তোমার দিতে হবে। এটাও যা কাজ করবে, এটার মেকানিজম অফ অ্যাকশন যা, এটার মেকানিজম অফ অ্যাকশন তাই। তুমি যদি বড় লোক করে 2 টাকার ড্রাগ দাও তাও হবে না, আবার গরিব মানুষের 300 টাকার ড্রাগ দিলেও হবে না। তুমি যদি বড় লোক মানুষের 2 টাকার ড্রাগ দাও, তোমার নামে সে বদনাম করবে, কারণ বলবে ডাক্তার কি রোগী দেখে যে হলো 2 টাকার ওষুধ দিল। এরকম হয় আর কি, এই জন্য বলতেছি যে আমি হলো 1500 টাকা দিয়ে ভিজিট দিয়ে গেলাম, ডাক্তার আমাদের 3 টাকার ওষুধ দিছে। মানে ওই যে একটা বাংলা কথা আছে, না থাক বলবো না, তোমার হলো যে রোগী বুঝে শুনে তোমার
ডায়েট প্ল্যান করতে হবে বা ওষুধ দিতে হবে, এটা মাথায় রেখো। ওকে, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, আগেই বললাম যেখানে যে খাবার অ্যাভেলেবেল সেখানে সেই খাবার দিতে হবে। অ্যালার্জিক কন্ডিশন, ওইটা মেনটেন, যে খাবারে যার অ্যালার্জি সেটা অবশ্যই তুমি শুনে নেবা যে এই খাবারে অ্যালার্জি কিনা। এটা অ্যাকচুয়ালি যারা ফুড নিউট্রিশনে পড়ে তাদের দরকার হয়, আর তোমার পরীক্ষায় পাশ করার জন্য, প্রফে ভালো করার জন্য এগুলোর জাস্ট নাম বা হেডলাইন জানা দরকার। অবশ্যই ঠিকঠাক ডাইজেস্টেবল হবে। তারপরে অ্যাবিলিটি অফ ডাইজেশন, অবশ্যই ডাইজেশন ঠিকঠাক হতে হবে। সাইকোলজিক্যাল ফ্যাক্টর, কারো কারো ক্ষেত্রে কিছু কিছু খাবার পছন্দ না, সেই খাবারগুলো তার দেওয়া যাবে না। তারপরে এনার্জি ভ্যালু আছে কিনা সেই ফুডের, সেটাও খেয়াল করতে হবে। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ফুড, একজন 100 কেজির একজন লোক, তারে যে খাবার দিবা, একজন 30 কেজি একজনের তো সে খাবার দিবা না, তাই না? কোয়ালিটিও মেনটেন করতে হবে, কোয়ান্টিটিও মেনটেন করতে হবে। ওকে, এটা হলো মোটামুটি আমাদের ফ্যাক্টর যেটা কনসিডার করতে হবে ব্যালেন্স ডায়েট তৈরি করার ক্ষেত্রে। এজ, সেক্স, অকুপেশন, ক্লাইমেট, সোশিও ইকোনমিক কন্ডিশন, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, অ্যালার্জিক কন্ডিশন, অ্যাবিলিটি, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এনার্জি ভ্যালু, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ফুড। ওকে, নেক্সট আমাদের যে টপিকটা সেটা হলো এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। এসেনশিয়াল নিউট্রিয়েন্টের মধ্যে, এসেনশিয়াল মানে কি, এই একই কথা, আমাদের বডির জন্য অবশ্যই দরকার, বডিতে সিনথেসিস হতে পারে না, সিনথেসিস হতে পারে না, এবং অবশ্যই আমাদের ডায়েটের মাধ্যমে সেটা ইনটেক করা লাগবে। ওকে, এখন এসেনশিয়াল নিউট্রিয়েন্টের মধ্যে তোমার আছে ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, মিনারেল অ্যান্ড আদার কিছু জিনিসপত্র আছে। ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমরা জানি একটা হলো একটা হলো লিনোলেইক অ্যাসিড, দুইটাই একই লিখছে দেখো, ও আচ্ছা আলাদা আছে, সরি সরি, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডনিক অ্যাসিড, এই তিনটা জিনিস আমাদের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আর এই যে আমরা অ্যামাইনো অ্যাসিড যেটা জানি, এমটিভি পিল, আর তোমরা যে যেভাবে মনে রাখছো আর কি, এই যে মেথিওনিন, থ্রিওনিন, আর হলো ট্রিপ্টোফ্যান, ভিতে হলো ভ্যালিন, পিতে ফিনাইল অ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। ওকে, ভিটামিন, ফ্যাট সলিবল ভিটামিন, ওয়াটার সলিবল ভিটামিন, মিনারেল, ম্যাক্রো, মাইক্রো, এরও ক্লাস আছে, অনেক বড় ক্লাস। আর আদারে আছে ফাইবার, ওয়াটার। ওকে, তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলো তো, কি কি পড়লাম? নাম্বার 1, প্রথমে আমরা কি পড়ছি? প্রথমে আমরা পড়ছি নিউট্রিয়েন্ট। ওকে, তাহলে তোমার কোশ্চেন হইতে পারে হোয়াট ইজ নিউট্রিয়েন্ট, নিউট্রিয়েন্ট কি, নিউট্রিয়েন্টের ক্লাসিফিকেশন হইতে পারে। ওকে, তারপরে আমরা পড়লাম ফুড। ফুড থেকে তোমার যে কোশ্চেনটা করতে পারে যেটা হলো প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড, এই কোশ্চেনটা আসতে পারে। তারপরে ডায়েট, ডায়েট থেকে ডায়েট কী জিনিস, তারপরে ডায়েট কী জিনিস এতটুকুই। আর ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট থেকে অনেক কোশ্চেন আসতে পারে। ব্যালেন্স ডায়েট এর হলো ডেফিনেশন কি, তারপরে এর হলো ব্যালেন্স ডায়েটের ক্রাইটেরিয়া কি। ওকে, তারপরে তোমার এখান থেকে আসতে পারে যে কী কী ফ্যাক্টর আমরা মাথায় রাখবো ব্যালেন্স ডায়েট তৈরি করার ক্ষেত্রে। দেন লাস্টে পড়লাম এসেনশিয়াল যে নিউট্রিয়েন্টগুলা। ওকে, এখন যদি আমি তোমাদের বিগত বছরের প্রফের কোশ্চেনগুলো একটু বলি, দেখো মিলাই নাও। আসছিল যে ডিফাইন নিউট্রিয়েন্ট অ্যান্ড ডিফাইন নিউট্রিশন অ্যান্ড নিউট্রিয়েন্ট, তারপরে আসছিল মাইক্রো নিউট্রিয়েন্ট কী জিনিস, তারপরে আসছিল ক্যালোরি ভ্যালু অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তোমরা জানো না কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট? এই যে একটা হলো 4 কিলো ক্যালোরি পার গ্রাম কার্বোহাইড্রেট হলো, সরি, একটা হলো 4 ক্যালোরি পার, আচ্ছা 4 ক্যালোরি পার গ্রাম, কিলো ক্যালোরি লিখতেছি। ওকে, 4 ক্যালোরি পার গ্রাম, প্রোটিনেরও সেম 4, আর ফ্যাটের ক্ষেত্রে সেটা হলো 9। এটা তো জানো তাই না? ওকে, আচ্ছা, আমি এখানে কি ভুল লিখলাম কিছু? ও, এটা তো কিলো ক্যালোরি হবে, কিলো ক্যালোরি পার গ্রাম, কিলো ক্যালোরি পার গ্রাম। ওকে, তারপরে তোমাদের যে কোশ্চেন, মানে এটা হলো 449 রুল, 449 রুল, এই রুলকে বলা হয় 449 রুল। ওকে, তারপরে আসছিল কি যে প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড, এটা রিটেনে কোশ্চেন। তারপরে আসছিল যে পরে ক্লাসে পড়াবো যে প্রোটিনের ইম্পর্টেন্স। তারপরে হলো এসডি আসছিল, এটাও পরে ক্লাসে, কমপ্লিমেন্টারি প্রোটিন, এটাও পরে ক্লাসের কোশ্চেন। আচ্ছা, যদি তোমাদের ভাইবার কোশ্চেনগুলো আমি একটু বলতে চাই, সেটা হলো ভাইভাতে ধরবে প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড, তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ডায়েটারি ফাইবার, এটা নিয়ে সামনে আলোচনা হবে। তারপরে ব্যালান্স ডায়েট কী জিনিস, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের রেশিও কত হবে, অলরেডি আমরা পড়ে ফেলছি, কত হবে বলতো, 4:1:1। ওকে, তারপরে আসছিল একটা কোশ্চেন ইন্টারেস্টিং খুব, যে মিনিমাম কতটুকু অ্যামাউন্টে তোমার
কি লাগবে? কার্বোহাইড্রেট লাগবে ইনসুলিনের ঠিকঠাক অ্যাক্টিভিটি করার জন্য। এটা একটু জেনে রাখো, মিনিমাম আমাদের 100 গ্রাম কার্বোহাইড্রেট খাইতে হবে ইনসুলিনের অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য। ইনসুলিনের অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য তোমার মিনিমাম 100 গ্রাম কার্বোহাইড্রেট ইনটেক করতে হবে। তারপরে আসছিল ডিফাইন্ড ডায়েট, ব্যালেন্স ডায়েট কী জিনিস, ক্রাইটেরিয়া, এই যে লাস্টে যেটা বললাম ক্রাইটেরিয়া, কী কী ক্রাইটেরিয়া ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে। তারপরে কী কী ফ্যাক্টর আছে, ওকে। দেন এরপরে ওই যে বললাম বিএমআর এর মধ্যে কী কী আছে। তো মোটামুটি এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের পড়াশোনা। তো কেউ যদি কিছু না বুঝতে পারো অবশ্যই ইনবক্স করবা, অথবা গ্রুপে আক্স করবা। ইনবক্স, ওকে, গ্রুপে অ্যাক্স করে ভালো, তাহলে অন্যান্য স্টুডেন্টরাও দেখতে পারবে। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রেখে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।